স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ আয়োজন আমাদের বাজেটে। আমরা এর আগে 11:30টায় আমাদের সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর এম আকাশ এবং উনি এখনো আমাদের সাথে আছেন। এছাড়াও সেই সাথে আমাদের সাথে এখন আছেন এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর। স্বাগত আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে। বিরতির এর আগে আমরা যখন আলোচনা করেছিলাম তখন অর্থনৈতিক প্রবৃদ্ধি বা অনেক কিছু নিয়ে আলোচনা করেছিলাম। তো এখন প্রথমে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে কিছুদিন আগে সিপিডি 4 জুন যে একটি ওরা যে বাজেট নিয়ে তাদের প্রতিবেদন দিয়েছে, সেখানে তারা বলেছে যে এই সরকার আমলের 3টি বছরের মধ্যে তৃতীয় বছরটি ছিল সবথেকে দুর্যোগপূর্ণ এবং আসছে বছরটা আরো দুর্যোগপূর্ণ হবে। তো আসলেই আগের বছরটা কতটুকু খারাপ গেছে এবং বর্তমান বাজেটটা কতটুকু ঝুঁকিপূর্ণ, মানে বর্তমান বছরটি? আগের বাজেটের তো প্রধান প্রবলেমটা হয়েছে কুইক রেন্টাল বিদ্যুতে তেল ব্যবহার করার ক্ষেত্রে তেলের যেই দামটা পূর্বানুমান করা হয়েছিল সেটা থাকে নাই। তার ফলে এটাই মূল সমস্যা। তার ফলে বাজেটের যে নানা রকম ক্যালকুলেশন ছিল, অনুমান ছিল, সেগুলো ওলটপালট হয়ে গেছে এবং একটা ঠিক করতে গিয়ে আরেক জায়গায় ঠিক অসুবিধা হয়েছে, ওটার থেকে আরেকটা, এবং চেইন এফেক্ট হয়েছে, যেটা আমরা বলছি যে ঘাটতি, তারপর ব্যাংক ঋণ, ইনফ্লেশন, টাকার অবমূল্যায়ন ইত্যাদি ইত্যাদি। এবছর সেই অর্থে ওটা একটা দুর্যোগপূর্ণ বছরই বটে। তার আগের বছরটা তুলনামূলকভাবে বেটার, যদিও মন্দা ছিল, কিন্তু মন্দাকে গভর্নমেন্ট ফেস করে প্রবৃদ্ধিকে অক্ষুণ্ণ রাখতে পেরেছিল। দ্বিতীয় বছর এটাকে আরো ভালোভাবে ফেস করে 7% গ্রোথে যাওয়ার কথা ছিল, কিন্তু তা তো যায়নি, 6.3-তে এসে থেমেছে। এখন আবার একবারে 7.2-তে গভর্নমেন্ট যেতে চাচ্ছে। এটা কিন্তু একটা কনসিডারেবল জাম্প, 1% জাম্প। তো সেটা করতে গেলে যেই চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে। আমি বলছি না যে এটা মোকাবেলা করা অসম্ভব, কিন্তু এগুলো যদি মোকাবেলা করতে না পারে তাহলে দুর্যোগটা আরো দুর্যোগপূর্ণ, বা সিপিডি যেরকম বলছে ওরকম হয়ে যেতে পারে। সেই চ্যালেঞ্জগুলো আমার মনে হয় এরকম 6টা চ্যালেঞ্জ। একটা চ্যালেঞ্জ হচ্ছে যে ইউরোজোনে নতুন করে মন্দা দেখা দিচ্ছে। সেই মন্দার কারণে আমাদের গার্মেন্ট সেক্টরের রপ্তানি যদি ক্ষতিগ্রস্ত হয় বা জেনারেলি রপ্তানি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আবার হয়তো আমাদের টাকার অবমূল্যায়ন হতে পারে, হলে আবার ইনফ্লেশন এসে ধাক্কা মারবে। উন্নয়ন বাজেট বাস্তবায়নের হারের ক্ষেত্রে একটা নিম্নমুখীনতা দেখা যাচ্ছে। যেই রেটে আমরা বাস্তবায়ন করতে পারতাম এখন পারছি না। বিশেষ করে ফরেন এইড ইউজের ক্ষেত্রে অদক্ষতা দেখা যাচ্ছে। বিদেশি সাহায্য যেটা এসেছে সেটা আগের তুলনায় কম, যেইটুকু এসেছে সেটাও খুবই শর্তময়, সেই শর্ত পূরণ করতে না পারলে আবার কমে যেতে পারে। ভর্তুকি আমরা কমাবো বলছি এবং কমিয়েছি হিসাব মতো, কিন্তু এটা তো প্রাক্কলন। অ্যাকচুয়ালি যখন ভর্তুকি আমরা কমাবো তখন জিনিসপত্রের দাম যখন বাড়বে, সরকারের জনপ্রিয়তায় যখন অ্যাকচুয়ালি আঘাত এসে পড়বে এবং পলিটিক্যালি নির্বাচনের বছরে গভর্নমেন্ট তখন হয়তো আবার কম্প্রোমাইজ করতে হতে পারে। ইরানে একটা গন্ডগোল চলছে, সেটার কারণে তেলের দাম যদি আরো বেড়ে যায় তাহলে তো আবার সবকিছু ওলটপালট হয়ে যাবে। ফাইনালি যেই ঝুঁকিটা আছে সেটা হলো রাজনৈতিক অস্থিরতার ঝুঁকি। বিএনপি ইতিমধ্যেই মাঠে নেমেছে এবং তারা কি করবে ভবিষ্যতে, কতটুকু জঙ্গিপনা করবে, তার উপর অর্থনীতিও ডিপেন্ডেন্ট হয়ে গেছে। এবার আমি সৈয়দ আলমগীর আপনার কাছে আসছি। প্রফেসর আকাশ বলছিলেন যে আমাদের মূল যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে বিদ্যুৎ এবং গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টি আসছিল। তো এখানে এমনি একটি প্রশ্ন আপনার কাছে করছি যে শিল্পে যে গ্যাসের কথাটা বলা হচ্ছে যে নিরবিচ্ছিন্নভাবে 14.5 থেকে 15 টাকা প্রতি ইউনিট গ্যাস দেওয়ার কথা সরকার বলছে, যে যারা নিবে তারা নিতে পারবে ইলেকট্রিসিটি বিদ্যুতের ক্ষেত্রে। তো এই বিষয়টিকে কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো একটা অসম্ভব একটা রেট, আপনি নিজে বুঝতে পারছেন। বর্তমান যে রেটে আমরা বিদ্যুৎ সরবরাহ পেয়ে থাকি বা আমরা পাওয়ার জেনারেট করে থাকি ফ্রম গ্যাস অ্যান্ড অল দিস, সেইটারই তো ধাক্কা আমাদের যে জনগণ আছে, যারা আমাদের ভোক্তা কনজিউমার, তারা এটা নিতেই তো বেশ কষ্টকর। এখন আপনি 500 টাইমস মোর হবে এটা, তো এটার যে ইম্প্যাক্টটা হবে অন দি কস্ট অফ ম্যাটেরিয়ালস, সেটা কিন্তু অনেক একটা বিরাট ব্যাপার হবে। কাজে এটা খুব বেশি আমার মনে হয় না যে এই নিরবিচ্ছিন্নতার আমরা এটাকে ট্রান্সফর্ম করে যে আবার এটা প্রাইসের সঙ্গে যখন দিব তখন কিন্তু আবার জনগণের অসুবিধা হবে, এতে আবার সরকার ওই দিক দিয়ে আবার, যেটা প্রফেসর আকাশ বললেন একটু আগে, যে জনপ্রিয়তায় এটা সমস্যা হবে। আর এখন
সরকারও অনেক চিন্তা করছে। আপনারা নিজেও জানেন যে বর্তমান যে আজকে যে বাজেটটা উপস্থাপনা হবে সেটা একটা বিরাট প্রেক্ষিতটা জানতে হবে। বিদ্যুৎ, গ্যাস, ওয়াটার এগুলো সমস্ত আপনার মানে সাপ্লাই নাই, সরবরাহ নেই। আন্তর্জাতিক মন্দা, যেটা একটু আগে বললেন উনি, জ্বালানি তেলের দামের ঊর্ধ্বমুখিতা এবং রপ্তানি নিম্নমুখী, এই সমস্ত পরিস্থিতি, তার সঙ্গে রাজনৈতিক অস্থিরতা, এর আলোকেই আজকে কিন্তু ফিনান্স মিনিস্টারকে একটা বাজেট দিতে হবে। অনলি দুটো জিনিস পজিটিভ আছে এখানে, একটা হলো আভ্যন্তরীণ রাজস্ব আহরণ, আর একটা হলো রেমিটেন্স। এই দুটা জিনিস শুধু পজিটিভ আছে। আর তা না হলে এই যে মানে এই ইকোনমিক্সের যেগুলা আপনার ইন্ডেক্স ধরে, সেই ইন্ডেক্সগুলো প্রায় সবগুলাই কিন্তু অনেক নেগেটিভ আছে। কাজে উনি একটা চাপের মুখেই কিন্তু আছেন। রেমিটেন্সের কথা যখন আসলো তখন প্রফেসর আকাশকে আমি জিজ্ঞেস করতে চাই, এরকম একটা কথা বলা হচ্ছিল যে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়াই দেশে বেশি রেমিটেন্স আসছে, এরকম কি কোনো সত্যতা আছে? না, এটা আমি সঠিক মনে করি না। আমি মনে করি যে রেমিটেন্সের অ্যামাউন্টটা নির্ভর করে আমরা কত লোককে পাঠাতে পারছি এবং সেই লোকের কোয়ালিটি কীরকম তার উপর। এখন আজকে যে রেমিটেন্সটা পাচ্ছি সেটা কিন্তু অনেক আগে পাঠানো লোকের এফেক্ট। সুতরাং ডলারের মান কমলো কি বাড়লো সেটা তো অনেক পরে। একটা কথা কেউ বলতে পারে যে আচ্ছা, ডলার দিয়ে আমি আগে 70 টাকা পেতাম, এখন 80 টাকা পাই, সেই জন্য আমি ডলারটা আগে নিজের কাছে না রেখে ডলারটা দেশে পাঠিয়ে দিই। কিন্তু এই আর্গুমেন্টটা আমরা যেই রেমিটেন্স আর্নারদের কথা বলছি তাদের ক্ষেত্রে খাটে না। তারা ওই ডলার রেখে কি করবে? তারা তো যেই লেভেলের ওয়ার্ক করে সেই লেভেলে তারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে খুব অল্প একটু কনজাম্পশন করবে, বাকি সব টাকা তারা দেশে পাঠাবে। দেশে তাদের ঋণ আছে, দেশে তাদের ভোক্তা আছে, দেশে তাদের বাবা মা আছে, এবং অ্যাকচুয়ালি তারা তাই করে। এবং সেটা যদি বেশি টাকা হয় তাহলে তাদের বেশি লাভ, বেশি কম টাকা হলেও তারা পাঠায়। দুটো জিনিস আমি একটু অ্যাড করতে চাই ওনার সঙ্গে, সেটা হলো আমাদের যারা বাইরে আছে তাদের দুটো জিনিস আছে। আগে তারা একটু সেভিংস রাখতে চাইতো তারা বিদেশে, কিন্তু মধ্যপ্রাচ্যে এই যে গন্ডগোল হয়েছে, অনেকে সেভিংস ফালাই রেখে চলে আসতে হয়েছে। তো ওরা একটা ভয়ে থাকে যে এখন সেভিংসটা আমার কাছে না রেখে বাড়িতে পাঠিয়ে দিই। এটা একটা কারণ রেমিটেন্স বৃদ্ধির। আর একটা বৃদ্ধির কারণ হলো যে দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বমুখিতা হয়েছে, তার যে সাপোর্টিভ ফ্যামিলি এখানে রেখে গেছে, তার ফ্যামিলি, ওয়াইফ, বাচ্চারা, তারা আর আগের ডলারের অ্যামাউন্টে আসছে, সেটাকে মানে কিছুটা সেভিং আর কিছুটা মানে খরচ করা, বেশিটা খরচ করা। এই যে অল্প একটু তো সেভিংও লাগে, তাদের অসুখ বিসুখ আছে, বাচ্চার স্কুল পড়ার আছে, একটা ঘর তৈরি করার জন্য আছে। তো সেই সমস্ত যে সেভিংগুলা করার জন্য এখন আর বেশি টাকা তারা আর বিদেশে রাখে না। প্রথমত তার নিজের কাছে ওই দেশে রাখাটা সেভ মনে করে না, কখন চলে আসতে হইতে পারে। আর দ্বিতীয়ত সেভ মনে করে না যে তারা দেশেও এই টাকার অঙ্কটা বেশি লাগে, এই কারণে রেমিটেন্সটা হয়তো একটু বেশি হচ্ছে। প্রফেসর আকাশ, আরেকটি প্রশ্ন, সেটা হচ্ছে এরকম একটি কথা বলা হয় যে আমাদের যে বাজেটের আকারটা 1,92,000, এই আকারটা, এটার জন্য আমাদের ঘাটতি পূরণ বা বৈদেশিক সহায়তার প্রয়োজন হয় না, এটা নাকি আমরা নিজেরাই আমাদের অর্থায়ন করতে পারি, সেটা কি সম্ভব? অ্যাকচুয়ালি বাজেটের আকার নিয়ে যে বিতর্কগুলো হয় যে অনেক বড় বাজেট ইত্যাদি, আমি এটা বাই করি না। এই কারণে করি না যে 1,92,000 কোটি গত বছরের বাজেট যা ছিল তার থেকে 17% বেশি। আর মুদ্রাস্ফীতি যদি 10% হয় তাহলে রিয়েল গ্রোথ কিন্তু 7% হচ্ছে। সুতরাং রিয়েল 7%, আমাদের যদি ইকোনমি 6% রেটে গ্রো করে তাহলে রিয়েল বাজেট 7% গ্রো করলে অসুবিধা। সুতরাং এটা আমি বাজেট যে খুব বিরাট তা বলছি না। আর আমাদের অনেক আনট্যাপড সোর্স অফ রেভিনিউ আছে, সেটা আমরা যদি লোকাল গভর্নমেন্ট করতাম, করে লোকালি যেই ইকোনমিটা থ্রাইভ করছে সেখান থেকে যদি আমাদের যেটুকু প্রয়োজনীয় সম্পদ সংগ্রহ করতাম, এবং ওয়েলথ ট্যাক্স আমরা করেছি, সেই ওয়েলথ ট্যাক্সে আমরা বলেছি যে 2 কোটি টাকার উপরে যারা মালিক তাদের কাছ থেকে আমরা ট্যাক্স আদায় করব। এবং সেটা যেই পরিমাণ লোককে আইডেন্টিফাই করা হয়েছে এবং যেই পরিমাণ টাকা আদায় হয়েছে, সকলেই স্বীকার করবেন যে তার মানে একটা বিরাট সেকশন আসলে নেটের মধ্যে আসেনি। এমনকি বাংলাদেশ ব্যাংক, তাদের যে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো, তারা যেই 23,000 কোটিপতির হিসাব জানে, তারাও তো সবাই তাদের যা আয়, তাদের যে অ্যাবিলিটি, সেই অনুযায়ী ট্যাক্স দিচ্ছে না। সুতরাং গভর্নমেন্টের একটা প্রতিশ্রুতি ছিল যে প্রত্যেক বছর প্রাইম মিনিস্টার, মন্ত্রিসভার সদস্য, এমপি, আমলাতন্ত্রের যারা সেক্রেটারি বা পাওয়ারফুল লোকরা, তারা দৃষ্টান্ত হিসাবে তাদের ওয়েলথ এবং ইনকামের স্ট্যাটিস্টিক্স ট্রান্সপারেন্টলি প্রকাশ করে দিবেন।
কিন্তু গভর্নমেন্ট এটা নির্বাচনে প্রতিশ্রুতি দিল, এই জন্য আমরা তাকে ভোট দিলাম, কিন্তু সে তো সেটা করছে না। সে যদি সেটা করতো এবং সেই অনুযায়ী সে যদি ট্যাক্স দিত, তাহলে নিশ্চয়ই তখন গভর্নমেন্ট আপনি আচরি ধর্ম, অপরকে বলতে পারতো তুমি ধর্ম আচরণ করো। এক্ষেত্রে সৈয়দ এবং আলমগীরের কাছে তাতে যে টাকাটা আসতো তাতে এই এত কঠিন সমস্যা হতো না। এখন আমি সৈয়দ আলমগীরকে একটি প্রশ্ন করতে যাচ্ছি যে শিল্পমন্ত্রী সম্প্রতি অভিযোগ করেছেন যে বড় বড় প্রতিষ্ঠান থেকে ট্যাক্স ফাঁকি দেওয়া হয়, এটি কতটুকু সত্যি? দেখেন, এটা বাংলা একটা প্রভাব আছে যে এগুলো বলার আগে বলা উচিত, যে এটাই বলা উচিত যে চোর তো চুরি করিবে, সাধু সজাগ থাকিতে হইবে। সরকার তো আছে এটার জন্য, তাই না? সরকারের কাজ হলো রাজস্ব আয় করা, যাতে মানুষ সঠিকভাবে, খালি আইন করলে তো হবে না, আইনে ইমপ্লিমেন্টেশন লাগবে। আমরা তো নিজেরা চাই যে যাতে করে সবাই সুন্দরভাবে ট্যাক্স দেয়, তাহলে একটা ইভেন প্লেয়িং একটা ফিল্ড হয়। আমার কোম্পানি এসিআই, যে সবাই জানে এটা লার্জ ট্যাক্স পেয়ার ইউনিটের আমাদের একজন সদস্য, এবং আমরা আমাদের এটা পাবলিক লিমিটেড কোম্পানি, আমরা আমাদের অ্যানুয়াল জেনারেল মিটিং এটা আগামী 12 তারিখে আছে। দিস ইজ অডিটেড বাই ওয়ার্ল্ড রিপিউটেড অডিটর কোম্পানিজ। সো আমরা তো স্বচ্ছতা অনুযায়ী সব কিছু করছি। তো যাদের সঙ্গে কম্পিট করছি, আমি শুনি যে অমুকের 8,000 কোটি টাকা টার্ন ওভার, অমুকের শুনি 10,000 কোটি টাকা টার্ন ওভার। তো এই আমার একদিন বলতে হয় আর কি, যে আমি একদিন একটা ফর্ম ফিল আপ করতেছিলাম যে লাস্ট ট্যাক্স যাদের পেমেন্ট করতে, আমার সামনে বসা ছিল একজন খুব বড় মানুষ, নাম বলবো না। সে দেখে বলে এটা কিসের ফর্ম? আমি কেন এই ফর্ম আপনি ইয়ে করেন না? কোনো এটা তুমি দেখি নেই, অথচ সে কিন্তু 5 বার আমার বাই করতে পারবে। তো এখন আপনি আইন করবেন, আইনের ইমপ্লিমেন্টেশন তো আপনারই দায়িত্ব। এটা আমি আশা করি যে শিল্পমন্ত্রী এটা না বলে উনি নিজে যদি ইমপ্লিমেন্টেশন করেন, তাহলে আমাদের নিজেদের জন্য অনেক ভালো হবে। কারণ গভর্নমেন্ট তো রুল করলেই হবে না, ইমপ্লিমেন্টেশন করতে হবে। সৈয়দ আলমগীর, বিরতির পর আমরা আবারও আপনার কাছে ফিরে আসবো, তবে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে প্রফেসর এম এম আকাশের কাছ থেকে। আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এবার আমরা একটা বিরতি নিচ্ছি, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের বাজেটে। আমাদের সাথে আছেন এসিআই লিমিটেডের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর, কথা বলছি তার সাথে আবারও। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির আগে তো আমরা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলছিলাম এবং এম এম আকাশও আমাদের সাথে ছিলেন। এবার আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যে সিপিডি বলেছে যে সিপিডি বা মানে বেশ কিছু অর্থনীতিবিদও বলছে যে এবার বেসরকারি খাতে বিনিয়োগ কমে গেছে। এই বিষয়ে আপনার মতামত কেমন? এটা বেসরকারি বিনিয়োগ কমেছে। প্রথমত কথা হলো কি, আগের বছরগুলোতে বেশ কিছু বিনিয়োগ হয়েছে, সেটার জন্য একটা ইয়ে আছে যে মানুষের স্থিতিশীলতা চায়। যেমন আমার অর্গানাইজেশনই অনেকগুলো নতুন প্রজেক্ট করেছি, তো এখন এই প্রজেক্টগুলোর ভায়াবিলিটি এবং এটাকে ঠিক করা, এটাকে এস্টাবলিশ করা, এটা একটা হতে পারে কিছুটা কারণ। আর একটা কারণ হলো যে আপনি জানেন যে কোনো বিনিয়োগ হলে তার জন্য 2-3 জিনিস খুবই প্রয়োজন। একটা হলো গ্যাস সাপ্লাই, একটা হলো ইলেকট্রিসিটি, ওয়াটার এবং রোড ট্রান্সপোর্ট, এগুলো খুব প্রয়োজন। এগুলো তো আপনি যখন আপনি বলেন যে আপনি বিনিয়োগ করেন, কিন্তু গ্যাস কিন্তু আমার কাছে নাই, আমি কিন্তু আপনি ইলেকট্রিসিটি দিতে পারবো না, তাহলে আপনি বিনিয়োগটা কি করে করবেন? আমি যদি জানি যে আমি এই জায়গায় বিনিয়োগ করলে আমি এখন গ্যাস ইলেকট্রিসিটি কোনোটাই পাবো না, তাই আমি মেশিন কিনে নিয়ে এসে কী করব? আপনি তো বলবেন যে আপনার ক্যাপিটাল মেশিনও কমে গেছে, এটা তো এটাকে ধারাবাহিকতা, তাই না? কাজেই আমাদেরকে যেটা আগে চেষ্টা করবে, এবং আপনি তো নিশ্চয়ই, আমি সবটাই খারাপ বলবো না, নিশ্চয়ই গভর্নমেন্টও খুবই চেষ্টা করতেছেন, এই কুইক রেন্টাল ফেন্টাল ওয়ার্ক করে অনেক সমালোচিত হচ্ছেন, কিন্তু এটা তো এই জন্যই যাতে করে বিদ্যুৎ সরবরাহ করা যায়। এটা কিভাবে সম্ভব? না গভর্নমেন্ট কোন উপায় করলে আপনার মনে হয় যে ঠিক? এটা এখন গ্যাস থেকে তো আর পাওয়া যাচ্ছে, গ্যাসের আহরণ করা, কয়লাকে ব্যবহার করা পাওয়ার জেনারেশনে, এটা কিন্তু আমাদের গভর্নমেন্টের একটা অঙ্গীকার ছিল। যদিও প্রাইম মিনিস্টার এখন বলতেছেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখবো, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত যাওয়ার জন্য তো আমাদেরকে ওদের জন্য একটা রাস্তা করে ব্যাস তৈরি করে দিতে হবে। আমি আশা করি যে সরকার এই ব্যাপারটা লক্ষ্য করবেন, এবং এইগুলি যদি না করেন, আপনি যদি অগমেন্টেশন অফ দি ফেসিলিটিস না করেন, তাহলে তো কেউ ইনভেস্টমেন্ট তো কমিয়ে যাবে একটু, তাই না? এটা তো খুবই স্বাভাবিক। এবং এটার ক্ষেত্রে তো এটাও বলা হয় যে আচ্ছা, মানে ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস বা মূলধনী যন্ত্রপাতি, এগুলোর আমদানি কেন কমে? এটা তো এটা ধারাবাহিকতাই। কারণ আপনি যদি মনে করেন আমার একটা ফ্লাওয়ার মিল আছে, এখন আমি আরেকটা ফ্লাওয়ার মিল করতে চাই, কিন্তু সরকার কিন্তু বলছে যে আমি কোনো বিদ্যুৎ দিতে পারবো না, তা আমি কোনো গ্যাস দিতে পারবো না, তা আমি হ্যাপি উইথ দিস ওয়ান, বিকজ আমি আরেকটা আনলে তো আমি আর কোথা থেকে আমি বিদ্যুৎ আনবো? তা আমি যে ফুয়েল পুরাবো, ফুয়েলের দাম তো আপনি দেখলেন একটু আগে কথা হলো যে এটা ঊর্ধ্বমুখী, তাই ফুয়েল দিয়ে আমি পুরাই তো আমি এটাকে ভায়াবল করতে পারবো না। আমরা কি ধরনের প্রোডাক্ট বানাই? আমরা সমস্ত বেশিরভাগই তো বাংলাদেশের প্রোডাক্ট তৈরি হয় দৈনন্দিন যেটা প্রয়োজন হয়, যেটা আপামর জনতার জন্য প্রয়োজন, কাজে তাই ক্যানট অ্যাফোর্ড ইট। আজকে আটা ময়দা বা লবণ বা আপনার
এই ফুড প্রোডাক্ট লাইক স্পাইসেস এন্ড অল দিস এতে পিপল ক্যান নট অ্যাফোর্ড, অ্যাফোর্ড করতে পারবে না। কাজে আমরা এই জন্য এটা বাড়তেছে না। এখন আরেকটি প্রশ্ন বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক ব্যবস্থার বিষয়টি আসছে। ঋণ, সরকার যে ব্যাংক ব্যবস্থা থেকে ঋণ নিচ্ছে, এটা তো এখন বহুল আলোচনার বিষয়, যে গত বাজেটও সেটা প্রায় 18,000 কোটি টাকার উপরে ছিল, এই বাজেটও সেটা প্রায় 23,000 কোটি টাকার মতো ধরা হচ্ছে। এর ফলে তো দেখা যায় যে ইন্টারেস্ট রেটটা বেড়ে যায়। আপনারা কি কি অসুবিধার সম্মুখীন হন? আপনি দেখেন বর্তমান যে বাজেটটা আজকে প্লেস হতে যাচ্ছে, সেটাতে ডেফিসিট থাকবে 52,000 কোটি টাকার মতো। 52,000 কোটি টাকার মধ্যে 33,500 কোটি টাকার মতো ইন্টারনাল সোর্স থেকে করতে হবে এবং ব্যাংক লোন করতে হবে, বাকিটা ফরেন এড থেকে আসার চেষ্টা করবে। এইটার মধ্যে আবার ব্যাংক লোনের পার্টটা হবে 21,000 থেকে 22,000 কোটি টাকা। সরকার নিজেই যদি ব্যাংক থেকে এত টাকা লোন করেন তাহলে টাকা কমে যায়। টাকা কমে গেলে তখন কি হয়, আমরা যখন এটা অ্যাপ্রোচ করতে যাই তখন আমাদেরকে একটা হাই রেট দেয়, এমন একটা ইম্পসিবল রেট দেয় যেটা আমরা করে নিয়ে এসে টাকা নিয়ে এসে আমাদের বাণিজ্য করা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কাজেই ক্ষেত্রে আমার কাছে, সরকারের কাছে আমার অনুরোধ হবে যে এই ব্যবস্থা থেকে কি করে উঠে আমাদের আভ্যন্তরীণ, আমি বিলিভ করি যে আভ্যন্তরীণ আহরণই আমাদের করা উচিত। আভ্যন্তরীণ আহরণ করার জন্য কিন্তু 2-3 রকম আছে। একটা হলো নতুন নতুন এভিনিউ বের করা, আর একটা হলো যেটা একটু আগে আপনি বললেন যে মাননীয় শিল্পমন্ত্রী যেটা বলেছেন যে সবাই ট্যাক্স দিচ্ছে না, যে সবাইকে ট্যাক্সের আওতায় আনা এবং এটাকে ইমপ্লিমেন্ট করা, বড় হোক ছোট হোক, যত সিন্ডিকেট হোক, সবাইকে যদি আমরা ধরি তাহলে ঠিকই আমাদের এই ধরনের ব্যাংক লোনে গভর্নমেন্টে যেতে হবে না। যে এই ব্যবস্থা কিন্তু আমাদেরকে আসতে হবে। তো মানে এই প্রশ্নটা ছিল যে এটার কোনো ইন্টারেস্ট রেট, মানে আপনাদের কি বাড়তি দিতে হয়, যেমন ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাংক থেকে, তখন কি আপনাদেরকে বেশি ইন্টারেস্ট রেট দিতে হচ্ছে? আমরা ব্যাংক লোন নিতাম 11% পরে থেকে 11% 12%, এখন ব্যাংক লোন হলো 15 থেকে 16%। আর ব্যাংকগুলোও টাকা পয়সা নাই, যেহেতু গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে, ব্যাংকও আবার পাবলিকের কাছে টাকা নেয়। 12% গভর্নমেন্ট বেঁধে দিছে, কিন্তু অন্যান্য ইনস্টিটিউশনকে 13-14% করে আপনাকে দিবে যদি আপনি টাকা রাখেন। তো টাকা আপনার কাছে 12-13% রেখে কত পার্সেন্ট আমাদেরকে দিলে তারা একটা লাভজনক থাকতে পারবে? 14-15% নিচে তারা দিতে পারবে না। তো যে এই লোন নেওয়ার কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট আছে। আমরা ইনিশিয়ালি হয়তো আপনি বলেন না, একটা কথা আছে না, ইনিশিয়ালি বাড়িতে এটা প্রয়োজন হয়েছে, আপনি লোনের কাছে লোন নিয়ে একটা উচ্চ হারে একটা সুদ দিয়ে আপনি কিছু একটা কিনে ফেলেন টেলিভিশনটা, কিন্তু যখন আপনি ওই টাকাটা পেমেন্ট করতে যাবেন তখন টেলিভিশন দেখতেছেন বা ফ্রিজের যে পানিটা তত ঠান্ডা লাগবে না, তখন গরম লাগবে, বলে যে না সমস্যা লাগতেছে। এরকম শিল্পে কর অবকাশ সুবিধার বিষয়ে আপনি কি বলবেন? আচ্ছা, আমি একটু এই ব্যাপারে একটু বলতে চাই। কর অবকাশে যে কিছু কিছু আছে, যে আমার একটা জিনিস আমি বলি, গভর্নমেন্টের আমরা যে সব অর্গানাইজেশনগুলো করি, ফ্যাক্টরিগুলো বা আমরা কোনো কোম্পানি করি, এর প্রত্যেকটা যে ইমিডিয়েটলি প্রফিটেবল হয় তা কিন্তু হয় না। গভর্নমেন্টের বর্তমানে একটা নিয়ম আছে যে মিনিমাম 0.5%, 0.05 নট 0.05% ট্যাক্স দিতে হবে অন সেলস, whether or not you make profit। আপনি লুজিং আইটেম কোনো একটা প্রোডাক্ট আপনি নিছেন, 5 বছর পর হয়তো প্রফিটেবল হবে, তখন গভর্নমেন্ট ট্যাক্স নিতে পারবে। কিন্তু আনটিল ইট হ্যাজ বিকাম রিয়েলি নট প্রফিটেবল, তার উপরে আবার সেলসের উপরে আবার একটা ট্যাক্স নেওয়াটা, এটাকে আমার মনে হয় যে এটা থেকে কর অবকাশটা দেওয়া উচিত এবং এটা করা উচিত না। তারপরে আরেকটা কতগুলি আছে আমি একটু বলতে চাই, যেহেতু ইন্ডাস্ট্রি থেকে আমি আছি, এটা সবার জন্যই বলছি। 5% এআইটি ফাইনাল সেটেলমেন্টে এর সোর্স করে মানে কাটা হয় 5% এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। কোনো আমাদের ব্যবসা আছে যার হলো প্রফিট, গ্রস মার্জিন হলো 10%-এর নিচে। উদাহরণ, এই যে আটা, ময়দা, সুজি, এই যে আপনার লবণ, এগুলো কিন্তু হেভি চলে বলে অনেক পয়সা লাভ করা যায় না। সেইখানে যেখানে প্রফিটই আছে লেস পার 10, ওখানে 5% এআইটি যখন আমরা কেটে রাখি, এটা সমন্বয় করা যায় না। আমার মনে হয় এইগুলি একটু গভর্নমেন্টের দেখলে আমাদের এটা মানে বান্ধব হবে আর কি, মানে ইন্ডাস্ট্রি বান্ধব হবে। তারপরে আপনার এই আরও কিছু কিছু জিনিস আছে, যেমন সরকার কতগুলো কিছু রিসেন্টলি লাক্সারি আইটেমের উপরে একটা লাক্সারি আইটেম বলে ক্লাসিফাই করেছে, লাক্সারি গুডস, যেখানে এডিশনাল 25% সাপ্লিমেন্টারি ডিউটি ধরা হয়েছে। সেটা কি আইটেম? আইটেম লাইক রেফ্রিজারেটর, আইটেম লাইক চকলেট। দেখেন এখন বাচ্চারা একটা চকলেট খাবে না, তো এটা তো এত ট্যাক্স দিলে তো খেতে পারবে না। এমনিতে চকলেট ইম্পোর্ট করে একটা অনেক দাম। রেফ্রিজারেটরকে কোনো মতে আমি মনে করি না লাক্সারি আইটেম। দেখেন রেফ্রিজারেটরের কাজটা কি? রেফ্রিজারেটরের কাজটা হলো আপনার যে কোনো প্রোডাক্টকে প্রলং করে দেওয়া, লাইফটাকে প্রলং করা। আপনি একটা মাছ কিনছিলেন, রাখলে পচে যেত, ওইটা রাখলেন ওখানে। আপনি একটা আলু কিনছিলেন, একটা অমু কিনছিলেন, ফ্রুটস কিনছিলেন, আপনার মাংস কিনছিলেন, এগুলা পাক করার পরে এত বেঁচে গেছে, এখন আপনি ফ্রিজে রেখে দিলেন, কালকে আবার পরশুদিন খেতে পারবেন। ওটা না থাকতো যদি, তাহলে আপনি এটা পচে যেত। তার মানে আমাদের দেশে তো এমনি একটা সমস্যা যে আমাদের যে ধরেন আমাদের যে ফ্রুটস হয়, এই যে এখন আম হয়েছে, কত আম ছড়াছড়ি কিছুদিন, এবং আম কিন্তু অনেক নষ্ট হবে, পচে যাবে, এই আমাদের প্রিজারভেশনের অভাবে।
স্টোরেজের ক্ষমতাটা স্টোরেজ ক্ষমতাটা কম, আলু পচে যায়, ফেলে দেয়। কৃষি পণ্যের ক্ষেত্রে তো এটা বেশি লক্ষ্য করা যায়, যে দেখা যায় যে আমাদের খাদ্য ঘাটতি অনেকটাই কমে যেত যদি স্টোরেজ করতে। এখন এর মধ্যে এখন আপনি যে ক্ষুদ্র ক্ষুদ্র বালি মানে বালিকণাই তো একটা মহাদেশ গড়ে তুলে, তাই না? এই যে রেফ্রিজারেটর গুলো, প্রত্যেকের বাসায় যদি একটা রেফ্রিজারেটর যে ধরনের প্রিজার্ভেশনটা ক্যাপাসিটিটা আছে, এটা বাংলাদেশের পুরোটা আপনি কাউন্ট করে দেখেন কতটুকু প্রিজার্ভেশন। এটা তো একটা লাক্সারি আইটেম হতে পারে না। এটার উপরে 25% দিয়ে মানুষের জন্য এটাকে একটা আরো কষ্টকর হয়ে যাবে। তারপরে দেখেন লোকালি সমস্ত প্রোডাক্টে, আপনি কোনো একটা প্রোডাক্ট যদি লোকালি বানান বা ইম্পোর্ট করে আনেন, দুইটার মধ্যে সাপ্লিমেন্টারি ডিউটি দেওয়া আছে। তাইলে তো মানুষ উৎসাহিত হবে কেন লোকালি বানাইতে, সে তো ইম্পোর্ট করে আনবে। তাই লোকালি যত ধরনের প্রোডাক্ট আছে এটা থেকে সাপ্লিমেন্টারি ডিউটিটা উঠাই দেওয়া উচিত। তারপরে আপনার যত লোকাল, আপনি অনেক সময় আমাদের অনেকগুলো আইটেম আছে যেমন ধরেন যেটা ভ্যাটেবল না, সে ফর ইনস্টেন্স আমাদের মানে খাদ্যদ্রব্য, যেমন ধরেন আপনার আটা ময়দা বা সল্ট, এগুলা যে প্যাকিং মেটেরিয়ালটা আছে এইটার মধ্যে আবার ভ্যাট দিতে হয়। তো এই যে ভ্যাটটা আমি দিয়ে আসলাম, ভ্যাট তো হলো আবার জনগণের কাছ থেকে উঠায় নেওয়া। তো ভ্যাটটা তো প্রসেসটা হলো ভ্যাট উইল বি গিভেন অ্যান্ড দিট উইল বি এলিমিনেটেড ফ্রম দ্য সিস্টেম। এতে এলিমিনেট করার সিস্টেম নাই, কারণ প্রোডাক্টের মধ্যে ভ্যাট নাই। তো কাজে এই যে ধরনের র মেটেরিয়াল মানে প্যাকেজিং মেটেরিয়াল উপর থেকে যেসব প্রোডাক্টের ভ্যাটেবল না, প্যাকেজিং উপরে ব্যাটারিগুলো উঠায়। আপনি বলতে চাচ্ছেন যে মূসকের উপর জোর দেওয়া থেকে আয়কর বরঞ্চ যোগ দেওয়া, আয়কর উপর জোর দেওয়া উচিত, বুঝলেন না? তো এইগুলি করলে পরে আমার মনে হয় যে অনেক, যে মানে করের ওই আওতা ওইটা বাড়াতে পারলে বরঞ্চ আরো। তবে এর মধ্যেও কিন্তু সরকার যে 4টা ক্ষেত্রে প্রণোদনা দিবেন উনি বলতেছেন, মানব সম্পদ, আমি যদি সংক্ষিপ্ত করে, কারণ আমাদের হাতে আর সময় নেই। মানব সম্পদ উন্নয়ন, ভুট্টা, বীজ ও পোল্ট্রি, এটা ঠিক আছে। আমার এর সঙ্গে আরো কিছু অ্যাড করা উচিত। সার্বিকভাবে আপনাকে আমি বলেছি যে এবারের বছরের বাজেট অনেক চাপের মুখে অর্থমন্ত্রীকে দিতে হচ্ছে, আর সবগুলি। সৈয়দ আলমগীর, আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আমাদের আয়োজনে। বেলা 1:30টায় আবারও থাকছে আমাদের বাজেটের আয়োজন, সাথেই থাকুন।